আইএলটিএস লিসেনিং টেস্টের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে আমাদের হাজারো কোয়েশ্চেন্স আছে। কেন বুঝি না, কিভাবে বুঝবো, এত কঠিন প্রশ্ন করে কেন, এত বড় বড় সেন্টেন্স ব্যবহার করে কেন, বা এর সহজ সমাধান কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার মনে কখনো এই প্রশ্ন এসেছে আইএলটিএস লিসেনিং টেস্টের এমসিকিউর মাধ্যমে আইএলটিএস আসলে আমাদের কী ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলস পরীক্ষা করে? আমি জানি 90% আইএলটিএস টেকার্সদের মনে এই প্রশ্নটি আসে না। এই কারণে তারা কি করতে পারে না, এই পার্টে বিশেষ করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পার্টে তারা ভালো প্রিপারেশন নিতে পারে না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নাই বুঝেন আইএলটিএস লিসেনিংয়ের কোন পার্টে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলস পরীক্ষা করা হয়, আপনি সেই পার্টে কখনোই ভালো করতে পারবেন না। পার্ট 3তে তো অবশ্যই না, কারণ পার্ট 3তে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ স্কিল পরীক্ষা করা হয় যেটা লিসেনিংয়ের সাথে কানেক্টেড। আমি রিসার্চ করে দেখেছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে তারা 4টি বিষয়ের উপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল পরীক্ষা করে। প্রথমত, কারো কথা শুনে আপনি তার অ্যাটিটিউড ধরতে পারেন কিনা, যেমন কণ্ঠস্বর বা টোন, অথবা যে ওয়ার্ডগুলো তারা ব্যবহার করছে সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে তাদের ইমোশনস এবং ফিলিংস প্রকাশ করছে, সেগুলো আপনি ধরতে পারেন কিনা। যেমন ইমোশনস হতে পারে নেগেটিভ, পজিটিভ, অথবা যে ওয়ার্ডগুলো তারা ব্যবহার করছে সেটার মাধ্যমে তারা কন্ট্রাস্টিং ভিউজ দিতে পারে। সেই অ্যাটিটিউড হতে পারে ইনথুজিয়াস্টিক, অথবা ফ্রাস্ট্রেটিং, অথবা বোর্ড, বা হতে পারে ক্রিটিক্যাল, অথবা হতে পারে নিউট্রাল। এগুলো আপনি ধরতে পারেন কিনা সেটা টেস্ট করে। সো প্রথম যে বিষয়টা টেস্ট করা হয় সেটা হচ্ছে অ্যাটিটিউড ধরতে পারেন কিনা। দ্বিতীয়ত টেস্ট করে স্পিকাররা কথা বলার সময় কোন কোন চাঙ্ক অফ ওয়ার্ডসের মাধ্যমে তাদের অপিনিয়ন প্রকাশ করছে এবং সেই অপিনিয়নগুলো কীরকম, যেমন অ্যাগ্রিমেন্ট প্রকাশ করছে না ডিসঅ্যাগ্রিমেন্ট প্রকাশ করছে, নাকি স্ট্রং অ্যাগ্রিমেন্ট প্রকাশ করছে, নাকি কমপ্লিট ডিসঅ্যাগ্রিমেন্ট প্রকাশ করছে, অথবা হতে পারে এগ্রিও করেনি ডিসঅ্যাগ্রিও করেনি। এগুলো আপনি বুঝতে পারেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে দ্বিতীয়ত তারা টেস্ট করে অপিনিয়ন রিলেটেড যে ওয়ার্ডস, ফ্রেজ বা ইমোশন আছে সেগুলো আপনি বুঝতে পারেন কিনা। তৃতীয়ত তারা টেস্ট করে কোন কোন ওয়ার্ড, ফ্রেজ এর মাধ্যমে সাজেশনস এবং পারসুয়েশনস প্রকাশ পাচ্ছে এবং সেগুলো আপনি ধরতে পারেন কিনা। এবং এই সাজেশন, পারসুয়েশনস অবশ্যই একাডেমিক টকে থাকে, তাই এগুলো তারা টেস্ট করে যে আপনি ধরতে পারেন কিনা। চতুর্থ যে বিষয়টি তারা টেস্ট করে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো রিলেটেড টু ডিসিশন মেকিং। তার মানে তারা টেস্ট করে ডিসিশন মেকিং রিলেটেড ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্স আপনি ধরতে পারেন কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে 3জন স্পিকার্স বা 4জন স্পিকার্স অথবা 2জন স্পিকার্স যে কথা বলে, তারা কোন সময় গিয়ে ডিসিশন মেক করছে সেটা ধরতে পারছেন কিনা। আর একটা জিনিস মনে রাখবেন, এই ডিসিশন মেকিং রিলেটেড ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স যদি আপনি ধরতে পারেন, অবশ্যই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আপনি ভালো করবেন, কারণ 80% কোয়েশ্চেন্সই থাকে এই ডিসিশন রিলেটেড। মানে কোন সময় তারা অমুক বিষয়ে তমুক বিষয়ে কী কী ডিসিশন নিয়েছে সেটা আপনাকে জিজ্ঞেস করা হয়। এটা ধরতে যদি আপনি পারেন তাহলে এমসিকিউ পার্টে অবশ্যই ভালো করবেন। সো আমার মনে হয় সবাই বুঝে গিয়েছি যে অ্যাটিটিউড, অপিনিয়ন, সাজেশন, পারসুয়েশন এবং ডিসিশন মেকিং রিলেটেড ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স না বোঝার কারণে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সারে ভালো করতে পারছি না। তো এই বিষয়ে ভালো করব কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও। সো এই ভিডিওতেই তার মানে সব কিছুর সমাধান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল সহ বুঝিয়ে দেওয়ার জন্য কেমব্রিজ বুক নাম্বার 18 টেস্ট নাম্বার 1 এর পার্ট 3 থেকে 5টি কোয়েশ্চেন্স নিয়েছি। এই 5টি কোয়েশ্চেন্সের অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে অ্যাটিটিউড, অপিনিয়ন, সাজেশন, পারসুয়েশন এবং ডিসিশন মেকিং রিলেটেড ওয়ার্ডস, ফ্রেজ এবং সেন্টেন্স ধরতে হয়, এবং সেই অনুযায়ী যে আসলেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো সাজানো সেটার প্রমাণ আপনারা এই এক্সাম্পলসগুলোতে পেয়ে যাবেন। তো চলুন আলোচনা শুরু করি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা পার্ট 2, পার্ট 1টা একটু দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলে গিয়ে কিভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি। একদম বেসিক লেভেলের কিছু প্রিপারেশন আপনার লাগবে, যেটার জন্য আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করব এই ভিডিওটা দেখে নিতে, যেটা পার্ট 1। এখানে আপনি থাম্বনেল দেখতে পাচ্ছেন। আপনি প্লে লিস্টে যদি চলে যান আমার চ্যানেলে, প্লে লিস্টের নাম হচ্ছে লিসেনিং টিপস অ্যান্ড ট্রিক্স।
এটাতে গেলেই আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওখানে আমি বেসিক কিছু ব্যাপার নিয়ে কথা বলেছি, আর এখানে অ্যাডভান্সড লেভেলের বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করি। অ্যানালাইসিস করার জন্য প্রথম যে কোয়েশ্চেনটি আমি নিয়েছি সেটি হলো, হোয়াট প্রবলেম ডিড শান্তাল হ্যাভ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য টক। এখানে আমাদেরকে তিনটি অপশনস দিয়েছে। হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড, শি ওয়াজ আনএবল টু ফাইন্ড এন এমটি সিট, দ্য স্টুডেন্টস নেক্সট টু হার ওয়ার টকিং। তো এইখানে অপিনিয়ন, অ্যাটিটিউড, সাজেশন, পারসুয়েশন বা ডিসিশন মেকিং কি ব্যবহৃত হয়েছে, যেগুলো বুঝলে আপনি খুব তাড়াতাড়ি এমসিকিউ বুঝতে পারবেন, সেটা নিয়ে আমি আলোচনা করবো এবং সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটা অডিও স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এই অডিও স্ক্রিপ্ট আমি অ্যানালাইসিস করে আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দুইজন স্পিকার্স আছে, একজন হচ্ছে হুগো আর একজন শান্তাল। তো হুগো শান্তালকে জিজ্ঞেস করছে, হাই শান্তাল, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য টক দেন, মানে তোমার কেমন লাগলো লেকচার, যে ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তিকে বা লেকচার কেমন লেগেছে। এখানে শান্তালের মতামত জানতে চেয়েছে কে? হুগো। একদম সরাসরি প্রথমেই অপিনিয়ন জানতে চেয়েছে। এটা কিন্তু কোয়েশ্চেন একদম অপিনিয়ন রিলেটেড, সুতরাং শান্তাল এখানে তার অপিনিয়ন দিবে। তো শান্তাল বলতেছে, হাই হুগো, আই থট ইট ওয়াজ গুড ওয়ান্স আই হ্যাড মুভ সিটস। তার মানে আই থট, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, ইন মাই এক্সপিরিয়েন্স, ওকে, এই ধরনের কথা যদি থাকে তাহলে সেগুলো দিয়ে মানুষ তাদের অপিনিয়ন প্রকাশ করে। শান্তালও তার অপিনিয়ন দিচ্ছে। আর সে বলেছে, আই থট ইট ওয়াজ গুড ওয়ান্স আই হ্যাড মুভ সিট। হ্যাঁ, আমার কাছে তখন ভালো লেগেছে যখন আমি আমার সিটটা চেঞ্জ করতে পেরেছিলাম। তার মতামত দেওয়া শেষ। তো একদম কথা শুরু, বিশেষ করে এমসিকিউ পার্টে কথা শুরু প্রথম থেকেই আপনাকে কানেকশনস তৈরি করতে হবে। তৈরি করতে যদি না পারেন তাহলে মাঝ পথে গিয়ে আনসার করতে পারবেন না। তো এখান থেকে আমরা চিন্তা করা শুরু করব যে আমাদের আনসার কি হবে। দেখেন, এই বি নাম্বারে she was unable to find an empty seat, তো এই সিট এটা কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এই সেন্টেন্সে আছে। তো এখান থেকে আমরা একটু ধারণা করি, কিভাবে ধারণা করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। I thought it was good once I had moved seats. এখানে আমাদেরকে একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। লিসেনিং এ অবশ্যই আপনি আপনার কমন সেন্স কাজে লাগাবেন, কারণ ওরা পুরো কথা বলবে না, এটা হচ্ছে স্পিকিং, তারা কথা বলতে, সেখান থেকে আপনি আনসার দিচ্ছেন। অনেক কিছু অ্যাটিটিউড, ভাবভঙ্গি, কথার স্বর, এখান থেকে আনসার নিতে হবে, সেজন্য আমাদেরকে কমন সেন্স ব্যবহার করতে হবে। তো I thought it was good once I had moved seat এর মানে বোঝায় যে আমি সিট একটাই বসেছিলাম, সেটা আমি চেঞ্জ করেছি। তো একজন ব্যক্তি যদি সিট পায় তাহলেই প্রশ্ন আসে চেঞ্জ করার। তো আমরা একটু হলে অনুমান করতে পারি যে এটা আনসার হবে না, তার মানে সে সিট পেয়েছিল। তো এটা আমরা একটা হোল্ডে রাখবো, হোল্ড করে রাখবো যে এটা আনসার হবে কিনা, কারণ এটা নিয়ে তারা আরো কথা বলবে। আমি প্রাথমিকভাবে ধারণা করে নিলাম তার এই অপিনিয়ন থেকে যে সিট সে পেয়েছিল। আর আপনি আইএলটিএস লিসেনিং হোক, আইএলটিএস রিডিং হোক, এমসিকিউ যদি আনসার করেন আপনাকে ক্রস আউট করতে হবে একটা একটা করে, লিসেনিং এ তো অবশ্যই। তো হুগো তখন জিজ্ঞেস করছে, ও হোয়াট আর দ্য পিপল বিসাইড ইউ চ্যাটিং অর সামথিং। ও আচ্ছা, তোমার আশেপাশের লোকজন কি কথা বলতেছিল? তো চ্যাটিং শব্দটা হচ্ছে টকিং এর ডিরেকশন, সিনোনিম। এখানে কিন্তু আবারও হুগো তার মতামত জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার আশেপাশের লোক কি কথা বলতেছিল বা কিছু, বা হ্যাঁ বা না উত্তর চেয়েছে, তাই না? তখন শান্তাল বলছে, ইট ওয়াজ নট দ্যাট। এখানে ছোট্ট করে এই কথাটা বলবে, আমার বলতে অনেক টাইম লেগেছে। ইট ওয়াজ অন দ্যাট, কিন্তু নেগেটিভ স্পিকাররা আরো সংক্ষেপে, মানে আরো খুব তাড়াতাড়ি এই কথাটা বলবে, ইট ওয়াজ অন দ্যাট। এরকম যখন বলে চলে যাবে, আপনি হয়তো কোনো কারণে যদি মিস করেন তাহলে এটা আনসার আর ধরতে পারবেন না যে হ্যাঁ তার আশেপাশের লোক কথা বলতেছিল কিনা, এটা আপনাকে ধরতেই হবে। যেমন বাংলায় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ তোমার আশেপাশের লোক কথা বলতেছিল এই জন্য তুমি প্রবলেম ফেস করতেছিলে, আমি খালি বলবো না এরকম কিছু না। আমি কিন্তু পুরো সেন্টেন্স বলবো না, না এরকম কিছু না, আমার আশেপাশের লোক কথা বলতেছিল না, এরকম কিন্তু আমি পুরোটা বলবো না, আপনিও বলবেন না। তো এইভাবে কিন্তু কথা হয়, তো এই কথাগুলো আপনাকে ধরতে হবে। সো এখানে সে বলে দিয়েছে ইট ওয়াজ অন দ্যাট। তারপরে সে আরো কথা বলতেছে, তার মানে আমরা ক্রস আউট করে দিলাম দ্য স্টুডেন্টস নেক্সট টু হার ওয়ার টকিং, এটা হবে না, কারণ তার আশেপাশের লোক কথা বলতেছিল না, এটা সে বলে দিয়েছে তার অপিনিয়নের মাধ্যমে। এইবার সে আরো কথা বলতেছে, তার মানে আনসার আসবে, আই ওয়েন্ট আর্লি সো দ্যাট আই উড get a seat and not have to stand। বলে আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে আমাকে দাঁড়িয়ে থাকতে না হয়, আমি সিট পাই। তার মানে সোজা কথা, এখানে আমরা এইখানে যে বলেছিল once I had moved seats, এবং আমি একটু সকাল সকাল গিয়েছিলাম, মানে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তার মানে বুঝতে পারছে she was unable to find a seat
এটা হবে না, কারণ সে সিট পেয়েছিল, সে আর্লি গিয়েছে, প্লাস হচ্ছে সে যেহেতু সিট মুভ করেছে এই কথা বলেছে, তার মানে সে সিট পেয়েছিল। বাট then this guy sat right in front of me and he was so tall. এইখানে হচ্ছে আপনি এই পুরো আনসারটা আপনি যদি রিয়েল অডিও শুনেন, ইউটিউব থেকে শুনে নিন, দেখবেন শান্তল খুব সিলি ওয়েতে একটু হেসে হেসে আনসারটা দিচ্ছে। কারণ সিলি ফিলিংস মানে কি, এটা একটা অ্যাটিটিউড মানুষের, সিলি ফিল করা, সেটা হচ্ছে একটু বোকা বোকা মনে হওয়া নিজেকে, সেই জন্য একটু হেসে হেসে বলছে, আরে বলো না, আমার সামনে এক লোক, লম্বা লোক এসে বসে গেছে, আমি পুরো বোকা হয়ে গেছি। এরকম যখন মানুষ ফিল করে তখন তাকে সিলি বলা হয়, মানে সিলি অ্যাটিটিউড বা সিলি ফিল করা বোঝায়। তো সে একটু সিলি ওয়েতে আনসার দিচ্ছে, বলতেছে আরে বলো না, আমার সামনে হঠাৎ করে এক লোক, লম্বা লোক এসে বসে গেল, যে খুবই লম্বা। কথা শেষ না করতেই হুগো বলতেছে, ইটস সো হার্ড টু সি থ্রু পিপলস হ্যাটস ইজন্ট ইট। বলছে এরকম মানুষের মাথার উপর দিয়ে কোনো কিছু দেখা অনেক কষ্ট, তাই না? এই যে কথাটা বললো, এটা কিন্তু হুগো তার অপিনিয়ন দিয়েছে। কিভাবে অপিনিয়নটা দিয়েছে সেটা একটু ক্লিয়ার করে দেয়। এই ধরনের কথা আপনারা বলবেন কিভাবে রিফ্রেশ করেছে, কোন কথা রিফ্রেজিং করেছে। এই যে লম্বা মানুষ তার সামনে বসে গিয়েছে, এই কথাটা রিফ্রেজিং করেছে কে? হুগো। রিফ্রেজিং করে সে তার কথাটাকে, মানে শান্তলের কথাটাকে সাপোর্ট করেছে। এখানে হুগো তার অপিনিয়ন দিয়েছে যে এটা শান্তলের কথায় সে এগ্রি করেছে, একটু অন্যভাবে, একটু রিফ্রেজিং ওয়েতে। তো দেখেন এখানে একটা জিনিস, ভিউ, স্পিকার আর প্লট, এগুলো আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড ধরে যদি আপনি হচ্ছে এমসিকিউতে বসে থাকেন, এই কিওয়ার্ডের একটাও কিন্তু এখানে ব্যবহার করেন। এখানে আমাকে কমন সেন্স কাজে লাগাতে হবে, যে শান্তল বলেছে আমার সামনে একজন লম্বা লোক বসছিল, তার জন্য আমি সামনে দেখতে পারিনি, এই কথাটা কিন্তু বলে নাই। আমার সামনে একজন লম্বা লোক বসেছিল, তার মানে আমার সামনে যদি কেউ এরকম বসে, আমার ভিউ ব্লকড হয়ে গিয়েছে, আমি দেখতে পারিনি। এবং হুগো এটাকে কি করেছে, যে হ্যাঁ তোমার সামনে এরকম কেউ যদি বসে, তার মাথার উপর দিয়ে দেখা কষ্টকর, তাই না? তখন শান্তল এসে লাস্টে বলতেছে ইম্পসিবল। ইম্পসিবল শব্দটা নেগেটিভ, কিন্তু হুগো যে কথাটা বলেছে সেটার সাথে কিন্তু শান্তল এগ্রি করেছে, যে হ্যাঁ মানুষের মাথার উপর যে দেখা অসম্ভব। অসম্ভব কথাটা, শব্দটা নেগেটিভ হলেও আনসার কিন্তু সে পজিটিভ ওয়েতে দিয়েছে। সো এই অ্যাটিটিউড আপনাকে বুঝতে হবে। আমি জানি এটা অনেক কমপ্লিকেটেড, আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। আর এই কমন সেন্সের কথা যেটা বললাম, আপনাকে অবশ্যই কমন সেন্স কাজে লাগাতে হবে। যেমন এই সেন্টেন্স, আই থট ইট ওয়াজ গুড ওয়ান্স আই হ্যাড মুভ সিট, এখানে যেমন কাজে লাগাতে হয়েছে, ঠিক তেমনি আরেকটা কথা এখানে বলে দেই। দেখেন এই সেন্টেন্সে বাট দেন দিস গাই সেট রাইট ইন ফ্রন্ট অফ মি, এই বাট কথাটা দিয়ে শান্তল হচ্ছে একটা কি দিচ্ছে, কন্ট্রাস্টিং ভিউ দিচ্ছে। এটা হচ্ছে তার একটা অ্যাটিটিউড। হ্যাঁ, কন্ট্রাস্টিং ভিউ যখন দিবে, বিশেষ করে এটাকে কি বলে এমসিকিউ কোয়েশ্চেনে, তখন আপনাকে মনে রাখতে হবে আনসার আসতেছে। আপনি তিনটা ওয়ার্ড মনে রাখবেন, বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড। এই ফ্রেজগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনি এমসিকিউতে আনসার করতে পারবেন, কারণ এই কথাগুলোর আশেপাশে আনসার থাকবে। বিশেষ করে 80% কেসে বাট বলার পরে আনসার আসে, এবং 20% কেসে বাট বলার আগে আনসারটা দিয়ে দেয়। সো এগুলো একটু মনে রাখবেন। তো আমরা এখানে অ্যাটিটিউড, অপিনিয়ন একটু হলেও ধরতে পেরেছি। পরের কোয়েশ্চেনে যাই, সেখানে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। এখানে দেখেন কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেনটা হলো, what were Hugo and Chantal surprised to hear about the job market? আমাদেরকে তিনটি অপশন দিয়েছে। It has become more competitive than it used to be. There is more variety in it than they had realized. Some areas of it were more exciting than others. তো চলুন আমরা হচ্ছে অ্যানালাইসিস যাই। এখানে একটা জিনিস এখানে আন্ডারলাইন বা হাইলাইটেড করে রেখেছি আমি, সেটা হলো সারপ্রাইজড। এখন দেখেন, হোয়াট ওয়ার হুগো অ্যান্ড শান্তল সারপ্রাইজড, কি ব্যাপারে শান্তল এবং হুগো দুইজনে সারপ্রাইজড হয়েছিল সেটা জানতে চেয়েছে। সো টু হিয়ার অ্যাবাউট দ্য জব মার্কেটের কোন ব্যাপারটা শুনে দুজনে সারপ্রাইজড হয়েছে এটা জানতে চেয়েছে। এখন আপনাকে আমি এটা বলে রাখি, অনেকগুলো ব্যাপার নিয়ে জব মার্কেটের ওরা কথা বলবেন, কিন্তু সারপ্রাইজড যখন হয়েছে তখনই আপনি আনসার পাবেন। তার মানে সারপ্রাইজড রিলেটেড যে এক্সপ্রেশন বা অ্যাটিটিউড তারা শো করবে সারপ্রাইজ রিলেটেড, তখনই আপনি এটা আনসার পাবেন। কারণ সারপ্রাইজড হলে কিন্তু আমরা এরকম কথা বলি, রিয়েলি
আরে তাই নাকি, আমি এটা জানতাম না, তো এটা আমি কখনো দেখি নাই। এই ধরনের কথা কিন্তু আমরা বলি। তার মানে এই ধরনের কথা, এই ধরনের ওয়ার্ডস গুলো যদি আপনি এই কথার মধ্যে পান, তার মানে আপনি বুঝবেন যে তখনই আনসারটা আসবে। এইগুলো যদি ধরতে না পারেন তাহলে আপনি এই কোয়েশ্চেনের আনসার ধরা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। তো এখানে হুগো বলতেছে, মিঠু, I mean we know we are going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. তো বলতেছে আমরা খুব কম্পিটিটিভ, আমাদের এখানে মিলে গিয়েছে, it has become more competitive than it used to be. So বলতেছে I mean we know we are going into a really competitive field. আমরা খুব কম্পিটিটিভ ফিল্ডে কাজ করতে যাচ্ছি, এটা obvious এবং এটা আমরা জানি, এবং আমাদের কাজ we may struggle to get work, আমাদের কাজ পেতে সমস্যাও হবে। এখন এটা কিন্তু এটা নিয়ে কথা বলেছে, it has become more competitive than it used to be, এটা নিয়ে সে কথা বলেছে এবং কথা হচ্ছে এটা নিয়ে যখন বললো, সে কি সারপ্রাইজড হতে বলেছে না, সে বলতেছে আমরা এটা জানি। আমরা বলবো আমি এটা জানি, মনে করেন আমাকে আপনি একটা ইনফরমেশন দিলেন, আমি বললাম আমি এটা জানি, আমি আগে জানতাম, আমি কিন্তু সারপ্রাইজড হইনি। কিন্তু আমি যদি বলি ও তাই নাকি, তখন কিন্তু আমি সারপ্রাইজড হয়েছি। এরকম কোনো কথা এখানে আছে, এক্সপ্রেশন আছে নাই। সুতরাং কম্পিটিটিভ ওয়ার্ল্ড এটা নিয়ে কথা বললেও আনসার এটা হবে না। একটা জিনিস মনে রাখবেন, এমসিকিউতে ওরা অপশন তিনটাই বলবে, তিনটা চারটা যাই থেকে সবগুলো নিয়ে কথা বলবে, আনসার আপনাকে একটু ট্রিকি ওয়েতে ধরতে হবে। যেমন এখানে সারপ্রাইজ রিলেটেড কি এক্সপ্রেশন প্রকাশ করে সেটাই আমার আনসার হবে। যেমন শান্তাল বলতেছে দ্যাটস রাইট, তার মানে শান্তালও এটা নিয়ে সারপ্রাইজড হয়নি। আরেকটা ব্যাপার, এখানে দুইজনকে সারপ্রাইজড হতে হবে, দুইজনে সারপ্রাইজড হয়েছে, এরকম একটা আনসার আমাদের খুঁজতে হবে। And we know we cannot all have that dream job, এবং আমরা এটাও জানি আমরা আমাদের ড্রিম জব পাবো না, মানে যেগুলো জবগুলো এক্সাইটিং এবং সবাই আশা করে যে এই ধরনের জব আমার পাওয়া উচিত, এই জব আমি পাবো না, শান্তাল বলেছে। পরে হুগো বলতেছে ইয়া, তার মানে শান্তাল এর কথার সাথে হুগো এগ্রি করেছে। বাট এই যে দেখেন আবার বাট চলে আসছে এখানে, এই যে বাট কথাটা যে আসলো, এখানে আমাদের আনসার আছে, ট্রাস্ট মি। দেখেন, বাট ইট লুকস লাইক দেয়ার ইজ এ হোল রেঞ্জ অফ এরিয়াস of work that we hadn't even thought of. চিন্তা করেন, whole range of areas of work that we hadn't even thought of. আমরা কখন এই ধরনের কথা বলি যখন সারপ্রাইজড হই, আরে আমি এরকম চিন্তাও করিনি, আমার জীবনেও আমরা এরকম চিন্তা করিনি। তার মানে হোল রেঞ্জ অফ এরিয়াস অফ ওয়ার্ক, এটা কোন অপশনের সাথে মিলে, এটার সাথে there is more variety in it than they had realized. তার মানে ভ্যারাইটি নিয়ে কে সারপ্রাইজড হয়েছে, হুগো অলরেডি সারপ্রাইজড হয়ে গিয়েছে যে we hadn't even thought of। এখন শান্তাল যদি এটা এগ্রি করে এবং সেও যদি সারপ্রাইজ রিলেটেড কোনো ওয়ার্ড ফ্রেজ ইউজ করে, তার মানে এটাই আনসার হবে বিনা। তারপরে শান্তাল কি বলেছে সেটাই দেখার বিষয়। ও আচ্ছা, এটাকে বড় করেছে সে, we hadn't even thought of, like fashion journalism for instance, সে উদাহরণ দিয়েছে যে যেমন ফ্যাশন জার্নালিজম নিয়ে আমি চিন্তাও করিনি। পরে শান্তাল বলতেছি ইয়া, তার মানে আমরা বুঝতে পারছি সেও সারপ্রাইজ রিলেটেড কিছু বলতে চাচ্ছি। ইয়া, I wasn't expecting so many career options. শান্তাল কি করেছে, তার সাথে এগ্রি করেছে এবং রিফ্রেজ করেছে। মনে আছে আমি ওই কোয়েশ্চেন বোঝাতে গিয়ে রিফ্রেজ কথাটা ব্যবহার করেছি, এখানেও সে রিফ্রেজ করেছে। রিফ্রেজ করে বলতেছে যে হ্যাঁ এরকম, এই যে হোল রেঞ্জ অফ এরিয়াস, মেনি ক্যারিয়ার অপশনস, এই দুটো একটা আরেকটা রিফ্রেজিং, আর কিছু না। এন্ড আই ওয়াজন্ট এক্সপেক্টিং, এটা হচ্ছে সারপ্রাইজিং রিলেটেড ফ্রেজ। দুইজনেই সারপ্রাইজড হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে শান্তাল এবং হুগো দুইজনেই সারপ্রাইজড হয়েছে কি নিয়ে, there is more variety in it than they had realized. So attitude এবং opinion যদি আমি এখানে ম্যাচ করাই, তাহলে I wasn't expecting, we hadn't even thought of expresses surprise. সুতরাং আনসার হবে বি। এবং কন্ট্রাস্টিং বি ছিল কোনটা, বাট যেখানে দেখেন আপনাদের মিলিয়ে দেই, বাট ইট লুকস লাইক দেয়ার ইজ এ হোল রেঞ্জ অফ, এই বাট কথা আসার সাথে সাথে আনসার আসছে কিন্তু এই গানে। আমাদের পরের কোয়েশ্চেন, Hugo and Chantal agreed that the speaker's message was. এখানে কোয়েশ্চেনটা পড়লে আমরা বুঝতে পারছি যে এগ্রি, শান্তাল এবং হুগো কি নিয়ে এগ্রি করেছে সেটা জানতে চাচ্ছে। তার মানে অপিনিয়ন জানতে চাচ্ছে যে স্পিকারের মেসেজ নিয়ে তাদের অপিনিয়নটা কি। আমি যেমন বলেছি 4টা বিষয় টেস্ট করে, অপিনিয়ন, অ্যাটিটিউড, সাজেশন, পারসেপশন এবং ডিসিশন মেকিং। এখানে কিন্তু অপিনিয়ন
রিলেটেড ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স বুঝিনি কিনা সেটা টেস্ট করছি। তো আমাদেরকে অপশন দিয়েছে আনফেয়ার টু দেম এট টাইমস, মানে স্পিকার আনফেয়ার ছিল, হার্ড ফর দেম টু ফলো, স্পিকারের কথা তাদের মানে শান্তলা এবং হুগোর ফলো করতে সমস্যা হয়েছে, ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নিয়ে সে ক্রিটিক্যাল কথাবার্তা বলেছে বা একটু নেগেটিভ কথাবার্তা বলেছে এটা। তো যাই হোক ইন্ডাস্ট্রি নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছে কিনা সেটা। তো আমরা এনালাইসিস যাই, হুগো বলতেছে ওভারঅল শি হ্যাড কোয়াইট আ স্ট্রং মেসেজ ডিডন্ট শি, বলতেছে হ্যাঁ তার মেসেজটা খুবই স্ট্রং ছিল তাই না। শান্তলা বলতেছে শি ডিড, আপনি যদি ওর রিয়েল কথাটা শুনবেন একটু নেগেটিভ একটা ভাইব পাবেন এই কথায়। শি কেপ্ট সেইং থিংস লাইক I know you all think this but dot dot dot, মানে বলতেছে সারাক্ষণই ওই স্পিকার বলতেছিল I know you all know this but this এরকম কথা বলতেছিল। এরকম কথা আমরা কখন বলি যখন আমাদের কাছে ওই ধরনের কথাটা নেগেটিভ লাগে। তো শান্তলার কাছে মনে হয়েছে যে সে সবসময় এরকম বলতেছিল হ্যাঁ তুমি সবাই এটা জানো কিন্তু আসলে এটা জানো না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম, এরকম যখন আমরা বলি আসলে আমরা আমাদের কাছে ওই কথাগুলো ভালো লাগে, ঠিক আছে। এন্ড শান্তলা আরো বলতেছে দেন শি শুড টেল আস হাউ ইট রিয়েলি ইজ, তো বলতেছে তার বলা উচিত ছিল আসলে ব্যাপারটা কি, এটা খোলামেলা বলা উচিত ছিল, তার মানে সে এটা বলেনি, তার মানে শান্তলার অ্যাটিটিউড এখানে পুরোই নেগেটিভ। তারপরে হিগো কি করছে, হিগো বলছে perhaps she thinks students are a bit narrow minded about the industry, মনে হয় স্পিকার চিন্তা করেছিল এখানে কিন্তু perhaps কথাটা বলে অন্য কোনো কথা না বলে শান্তলার কথা ডিরেক্ট রিফ্রেজিং করে সে বলতেছে সে মনে করেছে মানে স্পিকার মনে করেছে আমরা বিশেষ করে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রির প্রতি একটু ন্যারো মাইন্ডেড। এটা এই ন্যারো মাইন্ডেড কথাটা কাউকে বলা বা এই অ্যাটিটিউড শো করা কারোর প্রতি, মানে আমি কাউকে বুঝিয়ে দিলাম যে তোমরা ন্যারো মাইন্ডেড, এটা কিন্তু কোনো ফেয়ার আচরণ না, আপনার কমন সেন্স ব্যবহার করতে হবে মেসেজ। এখানে এই কথা হিগোর এই কথা দিয়ে আরো বোঝা যাচ্ছে যে তারা একটা নেগেটিভ ভাইব দেওয়ার চেষ্টা করছে স্পিকারের কথা। যাই হোক শান্তল কি বলে, শান্তল বলছে ইট ওয়াজ আ বিট হার্শ, বলছে এটা একটু হার্শ ছিল। এই হার্শ কথাটা কখন আসে, যখন আমি আপনাকে এমন একটা কথা বললাম যেটা ফেয়ার কোনো কথা না, আমি আই শুড নট টেল ইউ দ্যাট, এই ধরনের কথা বললে সেটাকে হার্শ কথাবার্তা বলা হয়। তো এই শান্তলের এই কথা এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই তাহলে বোঝা যাচ্ছে সে কথা হচ্ছে আনফেয়ার টু দেম সাম এট টাইমস, মানে কিছু কিছু সময় মনে হয়েছে স্পিকার তাদের প্রতি আনফেয়ার। এন্ড তারপরে সে বলছে দো উই নো ইটস এ টাফ ইন্ডাস্ট্রি, সে বলতেছে হ্যাঁ আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিটা টাফ কিন্তু তার এরকম কথা বলা ঠিক হয় না, এরকম হার্শ হওয়া ঠিক হয় না। দেখেন ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু স্পিকার ক্রিটিসাইজ করেছে, এটা কোনো কথাই বলে নাই। বলছেন she thinks students are a bit narrow minded, স্টুডেন্টকে নিয়ে কথা বলতেছে নট ইন্ডাস্ট্রি। তারপর বলছে we know it's a tough industry, স্টুডেন্টরা জানে it's tough industry, কিন্তু কথা বলেছে এমন যে বক্তব্য দিয়েছে স্পিকার তাদের কাছে মনে হয়েছে এটা আনফেয়ার মাঝে মাঝে। আর ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রি নিয়ে ক্রিটিক্যাল কথা বলেছে এরকম কোনো কথা এখানে বলেনি। তো এখানে যে অপিনিয়ন গুলো দিয়েছে দুইজনে একটার পর একটা পুট করতেছে, এই যে অপিনিয়ন গুলো পুট করলে এটা বুঝতে পারা অনেক টাফ, কিন্তু এই পর্যন্ত আমরা একটু গুলমেলে থাকলেও এখানে যখন বলেছে ইট ওয়াজ আ বিট হার্শ তখন কিন্তু শান্তল তার এক্সপ্রেশন প্রকাশ করে ফেলেছে, সেটা কি আর নেগেটিভ অপিনিয়ন। এবং এইখানে হুগো যখন বলছে she thinks, হ্যাঁ সে হয়তো মনে করেছিল আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা নেরো মাইন্ডেড, এখানে কিন্তু সে ক্লিয়ার করে দিয়েছে তারও একটা নেগেটিভ আচরণ বা কথা সে শো করেছে। আরেকটা কথা মনে রাখবেন এমসিকিউ আসলে হচ্ছে থার্ড পার্সন নিয়ে কথা বলে, তো থার্ড পার্সন কি বলেছে সেটা নিয়ে কথা বলে, একটা কাইন্ড অফ গসিপিং, দুইজন কথা বলতেছে, যে ব্যক্তি এখানে উপস্থিত না তাকে নিয়ে কথা বলতেছে, ওই ব্যক্তির আচরণ নিয়ে কথা বলতেছে, তখন কিন্তু অপিনিয়ন আসবে। তো তারা এখানে পুরো কথাটাই নেগেটিভ কথাবার্তা বলছে, আর নেগেটিভ কথাবার্তা এটা হচ্ছে এটা আনফেয়ার টু দেম এট টাইমস। আমি জানি এটা অনেক কঠিন বুঝতে পারা, কিন্তু এইভাবে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। তো এই কথার অ্যাটিটিউড আমরা বুঝছি যে দুইজনে বোর্ড, হিগো এন্ড শান্তল দুইজনে একটু বোর্ড ওয়েতে কথাবার্তা ডেলিভারি করতেছিল, আর অপিনিয়ন নেগেটিভ ছিল। আর নেগেটিভ এখানে একটা কথা হচ্ছে আনফেয়ার টু দেম এট টাইমস। আমাদের পরের কোয়েশ্চেন হলো হোয়াট ডু হিগো এন্ড শান্তল ক্রিটিসাইজ অ্যাবাউট দেয়ার স্কুল ক্যারিয়ার্স অ্যাডভাইস।
তো এইখানে কোয়েশ্চেনটা একটু যদি অ্যানালাইজ করি আসলে কি জানতে চাইছি একটু দেখি হোয়াট হিউগো এন্ড শান্টাল ক্রিটিসাইজ করা মানে কি আমি যদি কারো ক্রিটিসাইজ করি কাউকে আমি আমার ওপিনিয়ন দিব তাই না আমার মতামত প্রকাশ করব আমার অ্যাটিটিউডের মাধ্যমে আমার মতামতগুলো প্রকাশ করব সেটা হচ্ছে ক্রিটিসাইজ করা এখন এই ক্রিটিসাইজ রিলেটেড ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্স যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কি ব্যাপারে ক্রিটিসাইজ করেছে না হলে কিন্তু বুঝতে পারবেন না সো আমাকে ধরতে হবে ক্রিটিসাইজ রিলেটেড ওয়ার্ড ফ্রেজ এবং এক্সপ্রেশন বা অ্যাটিটিউড কোনগুলো সেগুলো ধরলে আমি তাড়াতাড়ি বুঝতে পারবো যে কি ব্যাপার নিয়ে তারা ক্রিটিসাইজ করেছে তো আমাদেরকে অপশন দিয়েছে when they received the advice how much advice was given who gave the advice তো এখানে when তাদেরকে কখন অ্যাডভাইস দিয়েছিল সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে তাদেরকে কিভাবে অ্যাডভাইস দিয়েছিল সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে নাকি তাদেরকে যারা অ্যাডভাইস দিয়েছে তাদেরকে ক্রিটিসাইজ করেছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন when how and who এই তিনটা কোয়েশ্চেনের আনসার খুঁজবো আমরা তো হুগো বলতেছে we had numerous talks on careers which was good but none of them were very inspiring প্রথমেই বলতেছে যে আমাদেরকে অনেক ক্যারিয়ার টক এর আয়োজন করা হয়েছিল আমাদের জন্য কিন্তু কোনোটাই ইন্সপায়ারিং ছিল না তো আমরা এখানে একটু বুঝতে পারছি অনেক হাউ মাচ অ্যাডভাইস ওয়াজ গিভেন তাহলে বোঝা যাচ্ছে অনেক নিউমারাস টকস যেহেতু দেওয়া হয়েছে তাদেরকে অনেক বেশি কি করা হয়েছে অ্যাডভাইস দেওয়া হয়েছে সুতরাং সেটা নিয়ে কি তারা ক্রিটিসাইজ করছে না which was good যখন বলে হচ্ছে which was good তার মানে আমরা এটা ক্রস আউট করতে পারি how much advice was given এটা আমরা ক্রস আউট করে ফেলতে পারি কারণ which was good বলে হচ্ছে we had numerous talks on career which was good তার মানে এটা নিয়ে তারা ক্রিটিসাইজ করেন এটা নিয়ে তারা ভালো মত প্রকাশ করছে বাট আমি বলছি বাট যদি পান তাহলে আনসার আশেপাশে আছে বলে ধরে নেবেন তখন বলতেছে বাট নান অফ দেম আর ভেরি ইন্সপায়ারিং কিন্তু কোনোটাই খুব বেশি ইন্সপায়ারিং ছিল না ইন্সপায়ারিং অনেক কারণেই না থাকতে পারে আমরা এখন আনসার পাইনি মানে এই কোয়েশ্চেনে এখানে আনসারের একটা হিন্টস পাচ্ছি যে ইন্সপায়ারিং ছিল না কেন ইন্সপায়ারিং ছিল না সেটা শুনি বলতেছে they could have asked more people like today's speaker to talk to us so বলতেছে কোনোটাই ইন্সপায়ারিং ছিল না তারা কি করতে পারো তারা বলতে ইন্ডাস্ট্রির লোকেরা কি করতে পারলো এমন কিছু স্পিকারকে আমন্ত্রণ জানাতে পারতো যারা আজকের স্পিকারের মতো কারণ আজকের স্পিকার তাদের কাছে ভালো লেগেছে এবং ক্যারিয়ার টক তাদের কাছে ইফেক্টিভ মনে হয়েছে তার মানে তারা আসলে কি নিয়ে ক্রিটিসাইজ করছে তারা ক্রিটিসাইজ করছে হাউ মাচ অ্যাডভাইস ওয়াজ গিভেন না তারা যেহেতু মনে করতেছে যে ইন্ডাস্ট্রি এমন লোকদের ইনভাইট করতে পারতো যারা আজকের স্পিকারদের মতো ভালো কথা যদিও ব্যবহার করেনি এখানে আমাদের কমন সেন্স ব্যবহার করতে আজকের স্পিকারদের মতো সে কাউকে চাচ্ছে মানে তারাই একে পছন্দ করেছে তার মানে কাকে নিয়ে কথা বলতেছে হু গেভ দ্য অ্যাডভাইস তাদেরকে যারা অ্যাডভাইস দিয়েছে তাদেরকে নিয়ে কথা বলতেছে যাই হোক এখানে আমরা হোল্ড করব যে সি নাম্বার আনসার হবে কারণ আমাদের আরো এভিডেন্স দরকার যে সি নাম্বার আনসার এবার আমরা শুনবো শান্তাল কি বলে কারণ এখানে দুইজন স্পিকার্স আছে দুইজন স্পিকার্স একটা বিষয়ে পুরো কথা বলা শেষ করে দেন অন্য টপিকে যাবে এটা সবসময় এরকম হবে একদম গোছানো কথা আপনি যদি অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখুন গোছানো কথা শেষ হয় তারপরে অন্য টপিকে যান একটা টপিক শেষ হয় দেন অন্য টপিকে যান তো শান্তাল বলছে আই এগ্রি তার মানে আই এগ্রি যখন বলেছে তার মানে হিউগো যা বলেছে সেটার সাথে এগ্রি করেছে হুগো কি বলেছে হুগো বলেছে যে ইন্ডাস্ট্রির লোকেদের উচিত ছিল আজকের স্পিকারদের মতো আরো স্পিকার এনে তাদের ক্যারিয়ার বক্তব্য দেওয়ানো উচিত ছিল তাই না এটার সাথে কে এগ্রি করেছে শান্তাল তার মানে আনসার সি হবে কারণ আসলেই তারা যারা অ্যাডভাইস গিভ করেছে তাদেরকে নিয়ে কথা বলেছে হ্যাঁ কথা বলছে যাই হোক আমরা আরো শুনবো শান্তাল কি বলে উই ওয়ার টোল্ড about lots of different careers মানে আমাদেরকে অনেক বিষয়ে ক্যারিয়ারের অনেক বিষয় নিয়ে আলোচনা শোনানো হয়েছে জাস্ট when we needed যখন আমাদের দরকার হয়েছে তখনই বাট এখানে আবার বাট আসছে যেটা হচ্ছে আমি বলেছিলাম তিনটা ওয়ার্ড বাট however on the other hand মনে রাখবেন তখন আনসার আসবে এইখানে আমরা আনসার 100% শিওর হয়ে যাব যে আমাদের আনসার কি বলতেছে বাট not by the experts who really know stuff কিন্তু এক্সপার্ট দিয়ে আমাদেরকে কি করা হয় নাই বক্তব্য দেওয়া হয় নাই আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় নাই এক্সপার্ট দিয়ে নর্মাল যাকে পেয়েছে তাকে দিয়ে অ্যাডভাইস দিয়েছে সুতরাং আনসার হচ্ছে হু গেভ দ্য অ্যাডভাইস তো এখানে আই এগ্রি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং কন্ট্রাস্টিং ভিউ হচ্ছে এক ধরনের অপিনিয়ন সো হুগোর অ্যাটিটিউড ছিল
ফ্রাস্ট্রেটিং, নেগেটিভ, এবং সে ক্রিটিসাইজ করেছে, একদম তার ডিরেক্ট ক্রিটিসিজমটা তুলে ধরেছে। আর শান্তলের অপিনিয়নটা ছিল একদম স্ট্রং এগ্রিমেন্ট, সে বলছে আই এগ্রি, এবং সেটাকে এমফাসিস করেছে এবং হিউগোর কথাটিকে রিফ্রেশ করে এখানে তুলে ধরেছে উইথ এক্সাম্পলস। সে এখানে এক্সাম্পলস তুলে ধরেছে এবং বলেছে যেমন আমাদেরকে অনেক ধরনের ক্যারিয়ার অ্যাডভাইস দেওয়া হয়েছে, যখন দরকার হয়েছে তখনই, কিন্তু নট বাই দ্য এক্সপার্টস হু রিয়েলি নো স্টাফ, যারা অনেক কিছু জানে বুঝে এরকম লোকদের দিয়ে আমাদের অ্যাডভাইস দেওয়া হয়নি। তার মানে কাদেরকে ক্রিটিসাইজ করেছে, হু গেভ দ্য অ্যাডভাইস। সো এই যে ক্রিটিক্যাল একটা ফ্রেম আমি আপনাদেরকে দেখলাম, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই ধরনের ক্রিটিক্যাল ফ্রেম যদি আপনি ধরতে পারেন তাহলে ওপিনিয়ন রিলেটেড সবকিছুই বুঝবেন। যাই হোক, আমরা লাস্ট কোয়েশ্চেনে দেবো। আমাদের লাস্ট কোয়েশ্চেন হলো, when discussing their future Hugo and Chantal disagree on, আবারও একদম ডিরেক্ট আপনি অপিনিয়ন রিলেটেড ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্স বুঝিনি কিনা সেটা জিজ্ঞেস করেছে। ডিসএগ্রি কথাটা কোয়েশ্চেনে আছে। শান্তল এবং হুগো দুইজনে ডিসএগ্রি করেছে এই বিষয়ে জানতে চেয়েছে, এবং when discussing their future, তাদের ফিউচারের কোন বিষয় সম্পর্কে দুইজনে ডিসএগ্রি করেছে সেটা জানতে চেয়েছে। আমাদের অপশন হলো which is the best career in fashion, when to choose a career in fashion, why they would like a career in fashion, which, when and why এর উত্তর খুঁজবো, তাই না? তো হুগো বলতেছে, so did today's talk influence your thoughts on what career you would like to take up in the future? Question জিজ্ঞেস করেছে কে? হুগো। যে আজকের যে কথা তোমাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে যে তুমি ফিউচারে কি ক্যারিয়ার নিতে চাও? তখন শান্তল বলতেছে, well, I promised myself that I would go through this course and keep an open mind till the end. এখন শান্তল কিন্তু তার কথা বলা শেষ, সে তার অপিনিয়ন দিয়ে দিচ্ছে যে আই প্রমিস মাইসেলফ, আমি আমার নিজেকে প্রমিস করি। সে তার একদম পুরো অ্যাটিটিউড এবং অপিনিয়ন দুইটাই তুলে ধরছে, বলতেছে যে আমি একটু ওপেন মাইন্ডেড থাকবো টিল দ্য এন্ড। একটা কথা বলে রাখি, টিল দ্য এন্ড বলতে কি বোঝাচ্ছে? হুইচ এর আনসার দিচ্ছে, ওয়েন এর আনসার দিচ্ছে, না ওয়াই এর আনসার দিচ্ছে? বলতো অবশ্যই ওয়েন এর আনসার দিচ্ছে, কারণ টিল দ্য এন্ড মানে শেষ পর্যন্ত। এই ধরনের কথা যখন আমরা বলি সেটা সময় নির্দেশ করে, তার মানে ওয়েন এর আনসার দিচ্ছে, ওয়েন টু চুজ এ ক্যারিয়ার। তার মানে আমরা বুঝতে পারছি ওয়েন টু চুজ এ ক্যারিয়ার, এটা নিয়ে তারা হয়তো কথা বলছে। সো আই প্রমিসড মাইসেলফ, এখানে শান্তল বলে ফেলছে যে আমি নিজেকে প্রমিস করেছি আমি কোর্সটা করবো, দেন আমি লাস্টে গিয়ে ডিসাইড করবো আমি কি ক্যারিয়ার নেব। তখন হুগো বলতেছে বাট, এই যে বাট থাকলে মানে আনসার আসতেছে, ঠিক আছে? হুগো বলতেছে বাট আই থিঙ্ক ইটস বেটার টু পিক অ্যান এরিয়া অফ দ্য ইন্টারেস্ট নাও and then aim to get better and better on it. এখন মনে করেন আপনি একটা ভিউ দিলেন, তখন আপনার ফ্রেন্ড যখন আপনাকে বোঝানোর জন্য আরেকটা ভিউ দিল, তখন এটাকে বলে পারসুয়েট করা, যে আমার তো মনে হয় এখনই আমাদেরকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা উচিত। এটা যখন আমি বলতেছি, আমি কিন্তু আমার ফ্রেন্ডকে পারসুয়েট করছি আমার মতো করে চিন্তা করতে, এটাকে পারসুয়েশন বলে। এবং আমি সাজেস্ট করতেছি, এখানে হুগো পারসুয়েট করছে যে আই থিঙ্ক ইটস বেটার টু পিক আপ এন এরিয়া অফ দ্য ইন্ডাস্ট্রি নাও, সে পারসুয়েট করতেছে এবং সে সাজেস্ট করতেছে দেন এম টু গেট বেটার অ্যান্ড বেটার, সেটাকে সাজেশন দিচ্ছে যে আমরা আরো ভালো করতে থাকবো। এখানে একটা ব্যাপার খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিই, আনসার এখানে কিভাবে আসলো বাটের পরে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো আপনি ডিসএগ্রি করেছে দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি কোনো বিষয়ে, সে ধরনের কোয়েশ্চেন যদি থাকে আপনি একটা জিনিস মাথায় সেট করে নেন, সেটা হলো দুইজন ব্যক্তি কথা বলবে কিন্তু তাদের দুইজনের অপিনিয়ন ভিন্ন হবে, একদমই ভিন্ন হবে। এখানে রিফ্রেজিং কোনো কিছু হবে না, দুইজনের ভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবে। যেমন এখানে শান্তল তার কথা বলেছে যে আই প্রমিসড মাইসেলফ যে আমি পুরো কোর্স শেষ করবো, তারপরে শেষে গিয়ে ডিসাইড করবো। কিন্তু হুগো বলতেছে যে আমার তো মনে হয় এখনই আমাদেরকে ডিসিশন নেওয়া উচিত এবং আমরা আস্তে আস্তে এই ডিসিশনের উপর ভিত্তি করে ভালো করার চেষ্টা করবো। তার মানে মতামত দুইজনেরই ভিন্ন, এরকমটাই হবে। আপনি ডিসএগ্রি রিলেটেড কোনো কোয়েশ্চেন করলে দুইজনেই ভিন্ন কথাবার্তা বলবে এবং লাস্টের সেন্টেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে তারা ডিসিশন মেক করবে। তখন আপনাকে বুঝতে হবে যে আনসার আসলে কি বিষয়ে ডিসএগ্রি করেছে। তখন শান্তল বলতেছে ওয়েল আই থিঙ্ক উই উইল জাস্ট হ্যাভ টু ডিফার অন দ্যাট ইস্যু। তার মানে শান্তল বলে দিয়েছে আমরা এই ব্যাপারে ডিফার করবো। তার মানে কোন ব্যাপারে এখানে আরেকটু ক্লিয়ার করে দেয়। এখানে দেখুন বলতেছে বাট আই থিঙ্ক ইটস বেটার টু পিক আপ অ্যান এরিয়া অফ দ্য ইন্ডাস্ট্রি নাও। নাও কথা কি ইন্ডিকেট করে? নাও কিন্তু টাইম ইন্ডিকেট করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম টিল দ্য এন্ড,
টাইম ইন্ডিকেট করেছে, when এর উত্তর দিয়েছে। নাও মানে এখন মানে when এর উত্তর দিয়েছে। which is the best career, এটা নিয়ে কথাই বলে নাই। why they would like a career in fashion, why নিয়ে কোনো প্রশ্ন আলোচনাই করেনি, বরং চিন্তা করেছে, যেমন এইখানে প্রশ্ন যে would you like to take up the career in future, সময় নিয়ে কথা বলতেছে। সো when to choose a career in fashion, এইটা নিয়ে ডিসএগ্রি করেছে কোথায় বললাম, এখানে শান্তালার কথা। well I think we will, দুইজনের কথা একসাথে করে বলতেছে, we will disagree, we will just have to differ from this issue, যে আমাদের দুইজনকে এই ব্যাপারে ডিসএগ্রি করতে হবে। সুতরাং আনসার হচ্ছে বি। আমি জানি এটা একটু ক্রিটিক্যাল বুঝতে পারা, বাট দিস ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক। সো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রিলেটেড যত ঝামেলা আছে সেটা নিয়ে আমি 2 নম্বর এপিসোড শেষ করলাম, যেটা পার্ট 2। পার্ট 1টা দেখে নিন, এটা পার্ট 2 এবং পার্ট 3 আসবে বলে রাখি। পার্ট 3 কিসের উপর করব সেটা বলি। পার্ট 3 করব অ্যাটিটিউড, অপিনিয়ন, সাজেশন, পারসেপশন এবং ডিসিশন মেকিং রিলেটেড ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স আমি শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আপনি আগে থেকেই জেনে রাখলে অবশ্যই আইএলটিএস এমসিকিউ পার্টে ভালো করবেন। না হলে একটু ঝামেলা আছে, কারণ এগুলো যদি সব অ্যানালাইসিস করে বের করতে চান আপনার অনেক সময় লেগে যাবে। তো রেডিমেড যদি পেতে চান অবশ্যই পার্ট 3 দেখবেন। আমি জানি না কবে দিতে পারবো, সো ওয়েট ফর দ্যাট। আর একটা ভিডিও কতটা সাকসেসফুল হয়েছে সেটার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিও, সো ডোন্ট ফরগেট দ্যাট থিং। সো আমার কাজ শেষ, আমার কাজ হচ্ছে I am helping you. Now it's your turn, help others by sharing this video. So ধন্যবাদ সবাই।